নমস্কার, শুভ সন্ধ্যা। যারা লাইভ দেখছেন বা পরে দেখবেন প্রত্যেককেই সশ্রদ্ধ প্রণাম, বড়দের সম্মান। আজ আমরা মূলত 23টা জেলার প্রাইমারি টেট উত্তীর্ণরা বাড়িতে বসে একটা কর্মসূচির ডাক দিয়েছি। এই কর্মসূচি মূলত আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয়ের কথায় অনুপ্রাণিত হয়ে আমরা আজ এই কর্মসূচির ডাক দিয়েছি। সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকদিন আগে বেশ 2-3 বার রাতে লাইভে এসেছিলেন এবং দেশের যুব সমাজকে লাইভের মাধ্যমে, দেশের যুব সমাজ, যুব শক্তিকে লাইভ বা সোশ্যাল মিডিয়ায় রিলসের মাধ্যমে নিজেদের বিষয়গুলো তুলে ধরতে বলেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন প্রত্যেককে, যে আপনারা রিলস, যুব সমাজ প্রত্যেকে রিলস বানান, নিজেদের দাবি দেওয়াগুলো তুলে ধরুন। তো আমরা ঠিক সেই মাননীয় প্রধানমন্ত্রীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা 23টা ডিস্ট্রিক্টের টেট উত্তীর্ণ এবং বিশেষ করে আমরা চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনেকে অংশগ্রহণ করেছি, অনেকে ইন্টারভিউ দিয়েছি এবং বেশ কিছু জেলার ইন্টারভিউ বাকি আছে। আমরা তৎকালীন রাজ্য সরকারের কাছে এক প্রকার তৃণমূল আমলে 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণরা দীর্ঘ 3 বছর লাগাতার আন্দোলন, লাগাতার ধর্না, ডেমনস্ট্রেশন, কর্মসূচি, অবস্থান বিক্ষোভ, অভিযান এর মাধ্যমে শেষ পর্যন্ত তৎকালীন রাজ্য সরকার, তৃণমূল সরকার এক প্রকার ইন্টারভিউ নোটিশ দিতে বাধ্য হয়েছিল। 2025 সালের সেপ্টেম্বর মাসে ইন্টারভিউ শুরু হয়, ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসে, যথারীতি ইন্টারভিউও শুরু হয়, কিন্তু যেহেতু গত বিধানসভা নির্বাচনের কারণে ইন্টারভিউ স্থগিত থাকে, তো সেই বাকি থাকা জেলাগুলোর ইন্টারভিউ কী করে শুরু হবে সেই বিষয়টা আমরা নতুন সরকারের সময় দিয়েছি 3-4 মাস। তো এবারে আমাদের কিছু দৃষ্টি আকর্ষণের জন্য কিছু করা প্রয়োজন। তো আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ার নিকট অনুপ্রাণিত হয়ে ওনার কথায় এই যুব সমাজ রিলসের মাধ্যমে আজকে জেলায় জেলায় যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আছেন, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে বলবো রিলস লাইভের মাধ্যমে আপনার ফেসবুক ওয়ালে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে বাকি থাকা ইন্টারভিউগুলো শেষ করতে হবে। অনগোয়িং প্রসেস কোনোভাবে পরিবর্তন করা চলবে না, এই দাবিটা রাখুন। আর যেহেতু বিগত সরকার, তৃণমূল আমলের সরকার, প্রাইমারি শিক্ষা, প্রাইমারি পরিকাঠামো, এলিমেন্টারি এডুকেশনের পুরো তার মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে। আজকে বহু স্কুল রয়েছে যেখানে শিক্ষার্থী নেই। তো শিক্ষার্থী না থাকার মূলত কারণ আমরা প্রত্যেকেই জানি। সরকার কিভাবে বলবে, বর্তমান সরকার, আমি জানি না, তবে আমরা প্রত্যেকে জানি শিক্ষার্থী না থাকার কারণটা কি। শিক্ষার্থী আজ যে ভ্যান চালায় বা যে রিক্সা চালক বা যে চায়ের দোকানদার বা যে 100 দিনের কাজ করেন যিনি, বা কেউ ডে লেবার, তারা প্রত্যেকে নিজের সন্তান, কিন্তু সন্তান সবার আগে রাখেন। তারা প্রত্যেকে নিজের সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে চান। প্রাইমারি স্কুলে কেন পড়াচ্ছেন না? প্রাইমারি স্কুলে শিক্ষার্থী নেই কেন? এর পিছনে হচ্ছে শিক্ষক নেই, পরিকাঠামো নেই, শিক্ষকের অভাব। কোনো স্কুলে বেশি শিক্ষক রয়েছে এটা মানছি, কিন্তু যেই স্কুলে শিক্ষক নেই সেই স্কুলে, এলাকার একটা গ্রামের মধ্যে একটা স্কুল, সেই স্কুলে শিক্ষক নেই, তাহলে কেন শিক্ষার্থী কেন তার অভিভাবকরা কেন তার সন্তানকে সেখানে পড়াবেন? তো সেই কারণে শিক্ষার্থী নেই, শিক্ষক আছে। পরবর্তীকালে তো শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে না। অভিভাবকরা অন্য প্রাইভেট স্কুলে দিচ্ছে, কষ্ট করে হোক সেখানে টাকা পয়সা দিয়ে তার সন্তানকে পড়াচ্ছেন। মেনলি বুঝতে হবে যে শিক্ষার্থী নেই স্কুলে, এটা কেন নেই? এতগুলো স্কুলে শিক্ষার্থী নেই, তাহলে কি শিক্ষক নিয়োগ হবে না? স্কুলগুলো কি চিরতরে বন্ধ হবে? আপনারা শিক্ষক নিয়োগ করুন। বিগত সরকার, তৃণমূল সরকার, এই প্রাইমারি শিক্ষা, প্রাইমারি পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো, সেটা দেখভাল, অবজারভেশন করা, এগুলো নামে নামে কেটেছে, যার ফলে আজকে
এই পরিস্থিতি প্রাইমারি, অ্যাকচুয়ালি এটা সবারই জানা ভালো, সবাই জানেন এটা ভালো করে, একটু ডিপলি যদি ভাবেন এটা বুঝতে পারবেন। প্রাইমারি স্কুলে কারা পড়েন নিজের কাছে প্রশ্ন করুন তো। যারা আইন বানাচ্ছেন, যারা আইন লাগু করছেন। আমি কোনো সরকারের, আবারও বলছি, কোনো সরকারের বিপক্ষে কোনো কথা বলা সেই আমলেও বলিনি, এই আমলেও বলবো না। আমরা আমরা যে পেশায় আসতে চলেছি সে পেশা সরকারের মানে বিভিন্ন মানে সরকারের প্রকল্প, সরকারের কাজকর্ম বিরোধিতা করা আমাদের কাজ না, এটা বাঞ্ছনীয় নয়। কিন্তু যেটা সত্য মিথ্যা সেটা আমরা বলতে পারি। আজকে প্রাইমারি স্কুলে কারা পড়ে আপনারা নিজের কাছে প্রশ্ন করুন তো। যারা আইন তৈরি করছে, যারা আইন লাগু করছে, যারা অবজারভেশন করছে যে কত শিক্ষক শিক্ষার্থী ঠিকঠাক আসছে কিনা, ড্রপ আউট হচ্ছে কিনা, কাদের ছেলে মেয়ে পড়ে। এমনকি যারা শিক্ষক আছে, যারা শিক্ষিকা আছেন, তাদের ছেলে মেয়ে পড়ে এখানে একটু দেখুন তো। তাহলে এটা সামনের দিনে এই প্রাইমারি, অবৈতনিক প্রাইমারি বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা যেটা অবৈতনিক বিদ্যালয়, ফ্রি শিক্ষা মানে ফ্রি অফ এডুকেশন যেটা, সেটা কি হচ্ছে আগামী দিনে ভাবুন। অনেকে হয়তো ভাববে যে আপনি চাকরি পেয়ে গেলে আপনার সন্তানকেও দেবেন না, কিন্তু একে একে পরিবর্তন দরকার। আর একজনে এক এক বিন্দুতে একটা সিন্ধু তৈরি হয়। শিক্ষক নিয়োগ হোক, এই কম ভ্যাকান্সি দিয়ে, সারপ্লাস দিয়ে প্রত্যেকটা স্কুলে 3জন করে শিক্ষক। তো এটা করলেই কি স্টুডেন্ট আসবে একটা স্কুলে 3জন শিক্ষক থাকলে? শিক্ষক যা টেট উত্তীর্ণ আছে বিহারের মতো নিয়োগ দেয়া হোক, বিহারের মতো ঢালাও নিয়োগ হোক। এই ওবিসি বাদ বা আদার্স বাদ, সে যাই হোক না কেন, টেট উত্তীর্ণ যারা আছে আমরা নিয়োগ দিন। কোটার প্রয়োজন হবে না, ওবিসির প্রয়োজন হবে না, জেনারেলের প্রয়োজন হবে না, ইডব্লিউএস এর প্রয়োজন হবে না, এসসি এসটির প্রয়োজন হবে না। ডবল ইঞ্জিন সরকার। এই প্রাইমারি টেট উত্তীর্ণ 22 সালের টেট উত্তীর্ণরা সরকার আনার পক্ষে, ডবল ইঞ্জিন আনার সরকার আনার পক্ষে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই রাজপথে লড়াই করেছিল। আমি তো ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছিলাম ভোটের আগেই। সরকার তো 4 তারিখ পরিবর্তন হলো। প্রত্যেকেই চাইছিল এই যে সরকার, এই বিগত সরকার, তৃণমূল সরকার আমাদের জীবন যৌবন কেড়েছে। যাদের বয়স অনেক পেরিয়ে গেছে, যাদের বয়স শেষ পর্যায়ে, এমনও অনেকে আছে যে সুযোগ পায়নি। আমরা 2014 টেটের ব্যাপারটা জানি। 2014 আলাদা করে কিছু বলার নেই, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, আপনারা জানেন ভালো করে। এবং সেই পরীক্ষা বা কেমন হয়েছিল, কিভাবে হয়েছিল আমরা প্রত্যেকেই জানি। তো সেই পরীক্ষা অনেকেই পরীক্ষা দেয়নি। আবার 2017 সালের পরীক্ষায় কেমন হার্ড কোশ্চেন হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন, হার্ড কঠিন কোশ্চেন হয়েছিল। তো এই 2 বছর গেল, তৃণমূল আমলের পরীক্ষার কথা বলছি। আর 2022 সালের টেট হলো তারপরে। তো ভেবে দেখুন, তাহলে এই রাজ্যে যদি ধারাবাহিক নিয়োগ মানে টেট পরীক্ষাই না হয়, তাহলে নিয়োগ হবে কি? মানে নিয়োগের জন্য ছেলেমেয়েরা বা যারা কোয়ালিফাই করবে কি করে যদি পরীক্ষা না হয়? পরীক্ষা তো হয়ইনি। তাহলে এত বছরে অনেকের বয়স পেরিয়ে গেছে। এখন যদি আপনারা বেছে বেছে নিয়োগ দেন, এখন যদি আপনারা, আমি বলছি না আপনারা আমাদের বঞ্চনা করেননি, বিজেপি সরকার আমাদেরকে বঞ্চনা করেনি, বঞ্চনা করেছে আমাদের তৃণমূল সরকার। তবুও বলবো আপনারা সরকারে এসছেন, এটা আপনাদের দায়িত্ব। কি হয়েছে পিছনে এটা আমরা ভাববো না, এটা আমরা আজ জানতে চাইছি না। 3জন করে শিক্ষকটাও কিন্তু পর্যাপ্ত নয়। আমরা একটা নিয়োগ প্রসেস কিছুটা হয়েছে, তারপরে আপনারা ট্রান্সফার করছেন। কি হচ্ছে তাতে? নিয়োগ দিন। এই ওবিসি, ইডব্লিউএস, এসসি এসটি, জেনারেল এগুলো না বাদ দিয়ে আপনারা যে টেট উত্তীর্ণরা আছে একটা ধাক্কা বড় নিয়োগ দিন। এটাই আমরা চেয়েছিলাম প্রত্যেকে, দলবন্ধ নির্বিশেষে। টেট উত্তীর্ণরা এটাই চেয়েছিল যে সরকার পরিবর্তন হলে আমরা একটা বড় নিয়োগ পাবো, আর যাই হোক কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু এখন এমন হচ্ছে কেন? বেছে বেছে নিয়োগ নয়, এত বছর পর কে বাদ যাবে কে বাদ যাবে না, কার বয়স পেরিয়ে গেছে, এখন এগুলো যদি ভাবেন, নতুন করে যদি প্রসেস শুরু করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন কত আইনি জটিলতা তৈরি হয়। এই নিয়োগ কোনোভাবেই সম্ভব হবে না। এই নিয়োগ দ্বিতীয় আপার প্রাইমারির পথে যাচ্ছে। সরকারের উচিত দ্রুততার সাথে নিয়োগ এবং পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে যে টেট উত্তীর্ণরা আছে প্রত্যেকের নিয়োগ দিন। প্রত্যেকেই বাড়িতে গিয়ে বলুক, বাবা আমাকে, মা আমি চাকরি পেয়েছি বিজেপির আমলে, তৃণমূল সরকার আমার চাকরি দেয়নি। হাফিজুর মনিরুলটা বলুক বাড়িতে গিয়ে যে তৃণমূল সরকার আমাদের চাকরি দেয়নি, আমরা সংখ্যালঘু।
শুধু আমাদেরকে কাজে লাগিয়েছে। এই বিজেপি সরকার এসে আমরা চাকরি পেয়েছি, এটা প্রত্যেকে বলুক, শুধু হাফিজুল মনিরুল নয়, অমল বিমল শ্যামল বাড়িতে গিয়ে বলুক, মা আমি এই 34 বছর কি 32 বছরে 39 বছরে চাকরি পেয়েছি এই সরকারের আমলে, এই সরকারকে আমার চাই। টেট উত্তীর্ণ যা আছে সে তুলনায় ভ্যাকান্সি তার বেশি আছে। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারা যদি মানে ঠিকঠাক চান তো নিয়োগ কিন্তু প্রত্যেকেরই হবে। এটা সদিচ্ছার প্রয়োজন, বারবারই বলছে সদিচ্ছা দরকার। একবার এই নিয়োগটা বেরিয়ে গেলে অন্তত 35-40 হাজার ভ্যাকেন্সি দিলে পরে কিন্তু আবার টেট টেট ছোট্ট ছোট্ট টেট নিল, নিয়ে অল্প অল্প করে নিয়োগ দিল, ধারাবাহিক নিয়োগ দিলে প্রত্যেকবার, যেমন স্যার বলছিলেন যে পুজো যেমন হয় প্রত্যেকবার নিয়ম করে, আমরাও প্রত্যেকবার নিয়ম করে মানে নিয়োগ দেব। খুব ভালো কথা। কিন্তু এই যে দীর্ঘদিন এই 2022 সালে যারা বয়স্ক ক্যান্ডিডেট যারা চাকরি না পাবে, এর পরে কি তাদের আর চাকরি হবে? যা নতুন সিলেবাস মানে নতুন নতুন যা এখন বর্তমানে যা কোয়ালিফাইড যারা স্টুডেন্ট উঠছে, যারা হাইফাই নাম্বার, সব কিছু জানুক আর না জানুক, উচ্চ মাধ্যমিকে ডিএলএডে প্রচুর নাম্বার, তো এই একাডেমিকে তো তারা বেরিয়ে যাবে। তাহলে এই এই বিগত সরকার যেভাবে ছেলে মেয়েদের বাড়িতে বসিয়ে রেখেছে, এবছর যদি এই নিয়োগে চলতি নিয়োগে চাকরি না হয় কবে হবে? তাদের প্রত্যেকেরই বাবা মা আছে, প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো অধরা থেকে যাবে। গণতন্ত্রে যদি এইটুকু মানুষের একটু মানসিক শান্তি না দিতে পারে, তাহলে কিসের গণতন্ত্র বলবো? আজ তো সবাই সব কিছু দেখতে পাচ্ছি আমরা। শুধু নিউজ চ্যানেলগুলো একটাই কাজ, এই নেতা ওই বলেছে, ওই নেতা এ বলছে, আপনার বক্তব্য কি? এমপিরা সব দিল্লি চলে যাচ্ছে, আমি রাজনীতির কথা বলি না, কিন্তু সেই এমপির এলাকায় কে ডায়ালিসিসের অভাবে মারা যাচ্ছে, কে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, সেগুলো কেউ খবর রাখে না। রাজনীতি হচ্ছে, আমি রাজনীতি করতে দিল্লি যাচ্ছি। আচ্ছা, যে আপনার এমপির কথা ভাবুন তো, সে যে দলেরই হোক না কেন, আপনার এলাকায় কটা মানুষের খবর রাখে? দেখছি তো নিউজ চ্যানেলগুলো একই রকম কথা, সারা দিন 24 ঘন্টা শুধু রাজনীতি। সরকারের ভালো ভালো কাজগুলো তুলে ধরুন, যেখানে নিয়োগ প্রয়োজন প্রাইমারি স্কুলগুলোর হাল তুলে ধরুন, সাধারণ মানুষের জীবন জীবিকা তুলে ধরুন। শুধু একটা সংবাদের কাজ নয়, একটা সংবাদের কাজ নয় শুধুমাত্র রাজনীতির খবর তুলে ধরা। আমি এই বিমল এই বলছে, শ্যামল আপনি কি বলছেন, সুশান্ত এই বলছে, প্রশান্ত আপনি কি বলছেন, এই হচ্ছে সারাদিনের কাজ। সরকারের ভালো কাজ তুলে ধরুন, সামাজিক প্রকল্পগুলো তুলে ধরুন, সামাজিক কাজ, সামাজিক সমস্যা, মানুষের ডিমান্ডগুলো কি কি আছে, এগুলো তো সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমরা আমরা সব দেখছি, প্রত্যেকের বুকে কিন্তু একটা কষ্ট আছে, প্রত্যেকের বুকে। আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি, আপনারা জানেন না। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীও কানে তুলে ধরেছি, শিক্ষামন্ত্রীর কাছেও গেছি, একবার না দুবার না টানা 5 বার। আজকে একটা কথা ভাবুন তো, প্রায় 157খানা এমএলএ, বর্তমান শাসক দলের এমএলএ, তাদের কাছে কিন্তু আমাদের দাবি তুলে ধরেছি। এমনকি এমএলএ নৌশাদ সিদ্দিকী মহাশয় বিধানসভায় তো মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানেও কিন্তু 2022 সালের টেট উত্তীর্ণদের কথা তুলে ধরেছেন। আর কিভাবে তুলতে বলছেন, আর কিভাবে তুলতে বলছেন? সেভাবে মনে আছে পূর্ব বর্ধমানে সে তৎকালীন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া স্টেজে উঠে বক্তৃতা রাখছিলেন, সে তারই মাঝে কিছু আমাদের চাকরি প্রার্থীরা তারা গিয়ে প্লাকার্ড তুলেছিল। উনি বক্তব্য থামিয়ে সাংবাদিকদের বলেছিলেন যে ওদেরকে পরে ফটো তুলবেন, কিন্তু দাবিটা শোনেননি। সরকার যদি এই হয়, মানুষ তাড়িয়ে দিয়েছে তাদেরকে, মানুষ তাদেরকে বিতাড়িত করেছে যে তোমাদের আর দরকার নেই। নতুন সরকার এনেছে কিছু পাওয়ার জন্য, পরিষ্কার কথা বলছে, মানুষের মধ্যে অভাব আছে। আর বিশেষ করে চাকরি প্রার্থী, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের হাল খুব খারাপ, খুবই বাজে অবস্থা। যেমন মেয়েদেরও আছে, ছেলেদেরও আছে। মানে এই যে 2022 সালে টেট পাস করাটা অনেকের কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। হয়তো একটা কোনো চাকরি ছেড়ে দিয়ে এসছে,
ইন্টারভিউ দেবো, এবার হয়তো চাকরিটা হবে। হয়তো কেউ টিউশনই ধরেনি, তার এখন খাওয়া হচ্ছে না ঠিকঠাক করে, যে জানুয়ারি মাস থেকে ইন্টারভিউ হবে, ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে, তো আমি ইন্টারভিউ দেবো, আমি টিউশন ধরিনি। তো ইন্টারভিউয়ের জন্য টিউশন ধরেনি, তাদের এখন ইন্টারভিউ হয়নি, টিউশনও পাচ্ছে না, তাদের খাওয়া দাওয়া কি করে হচ্ছে? এদিকে যুবসাথী বন্ধ। ভাবলে অনেক কিছু বলা যায়, অনেক দাবি দেওয়া রয়েছে, কিন্তু সে পথে যাচ্ছে না। আমরা চাই দ্রুত, এই যে আজকের এই লাইভ করছি, এটা একটাই কারণে, যে দ্রুত প্রসেস শুরু করা, বাকি থাকা প্রসেস শুরু করা এবং ভ্যাকেন্সি ইনক্রিজ করা, দুটো দাবি। আর কোনোরূপ অনগোয়িং প্রসেস মানে কোনোরূপভাবে কোনোরূপ পরিবর্তন করা যাবে না। এখন সামনের দিনে আমরা সরকারকে এই 3-4 মাস সময় দিয়েছি, সামনের দিনে আমরা চেষ্টা করব। তবে আমার যেটুকু মনে হয়, সরকার প্রথমে এসএসসি নিয়ে ভাবার চেষ্টা করছে, এসএসসি নিয়ে আগে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, আমি যেটুকু জানলাম, বুঝলাম, শুনলাম। তো এটাও ঠিক যে এসএসসি বিষয়টা এটা ভাবতে হবে, এসএসসির বিষয়টা, আগের সরকারও এসএসসির বিষয়টা নিয়ে তারা চেষ্টা করেছিল, চাকরি যাওয়ার পর তারা চেষ্টা করেছিল যে এসএসসি যাতে ওদের বিষয়টা নিয়ে দ্রুততার সাথে করতে। তো এই সরকারও সেই একই পথে হাঁটছেন, যে চাকরি চলে গেছে অনেকের, তো তাদের বিষয়টা আগে করার চেষ্টা করছেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, একবারও যদি প্রসেসটা শুরু করে দেওয়া যায়, তাহলে তো খুব ভালো। যা আছে, যে ইন্টারভিউগুলো টুকটাক করে নেওয়া হোক, তাহলে আমরা ওই পড়াশোনার মধ্যে থাকতে পারি, আমরাও এই অনিশ্চয়তার মধ্যে দিন যাতে কাটতো না। কিন্তু পরে যদি সরকার এই 7% ওবিসি দিয়ে শুরু করেন, এই নিয়োগ কোথায় গিয়ে দাঁড়াবে, এই নিয়োগ কোন পর্যায়ে যাবে, সেটা আমি মনে করবো যে সদিচ্ছা থাকবে না তখন আর। মানে যদি 7% দিয়ে শুরু হয়, কি দরকার ছিল? একটু দ্রুততার সাথে অনগোয়িং প্রসেসগুলো শেষ করার সরকারের খুব দরকার ছিল। এটা আমরাই তো সরকার বানিয়েছি, আমরাই তো সরকার পরিবর্তন করে এই সরকারকে এনেছি। আগে তৃণমূল সরকারকে পরিবর্তন করে এই সিপিএম, মানে সিপিএম বাম সরকারকে পরিবর্তন করে তৃণমূল আনা হয়েছিল 2010-11 নাগাদ। আর এই 2026-এ আমরা তৃণমূলকে পরিত্যাগ করে, প্রত্যেকেই আমরা তৃণমূল করতাম এক সময়, তৃণমূলকে পরিত্যাগ করে আমরা বিজেপিকে এনেছি। কোনো সরকারের বিরোধিতা করা আমাদের কাজ না। আমরা চাই আমাদের যে ন্যায্য অধিকারগুলো, ন্যায্য দাবিগুলো, এগুলো মানা হোক। একটা গণতান্ত্রিক সিস্টেমে তো এটাই দরকার, যে একটা সরকার, একটা সুষ্ঠু সরকার, একটা একটা নির্বাচিত সরকার, সে রাজ্যের বা দেশের যুব সমাজকে তারা কর্মসংস্থান দেবে, তাদের ভালোভাবে বাঁচার, তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, এগুলো সরকার লক্ষ্য রাখবে। এটা তো মৌলিক চাহিদা আমাদের, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। এখানে উদাসীনতা দেখালে চলবে না। প্রাইমারি শিক্ষক নিয়োগে অবশ্যই ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে। আমরা চাই, আমরা এই ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্য মিলে আমরা চাই আপনারা প্রত্যেক টেট উত্তীর্ণদের নিয়োগ দিন। আর এই কম 13,421 এই আঞ্চলিক দল যেহেতু এত কম ভ্যাকান্সি দিয়েছে, আমরা চাই আপনারা ডবল ইঞ্জিন সরকার, আপনারা একটা বড় নিয়োগ দিয়ে এই টেট উত্তীর্ণদের প্রত্যেকে বের করে দিন, প্রত্যেকে স্কুলে ফিরুক, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকুক, তারা বাড়িতে গিয়ে গিয়ে তারা মানে অভিভাবকদের বোঝাবেন যে আপনার সন্তানকে দিন, আর আগের মতো প্রাইমারি স্কুল নেই, আমরা সবাই টেট উত্তীর্ণ, আমরা প্রশিক্ষণ নিয়ে এখানে এসেছি। আপনি বেসরকারিতে যাচ্ছেন, দেখুন তো সেখানে কজন টেট উত্তীর্ণ মাস্টারমশাইরা পড়ান। যারা এই প্রাইমারি চাকরি করছেন একটা বেসরকারি স্কুলের থেকে অনেক গুণে এডুকেটেড, অনেক স্কিল জানেন তারা, অনেক স্কিল তারা জানেন, উৎকর্ষতা আছে তাদের মধ্যে। আর বেসরকারি স্কুলে মাস্টাররা দেখুন, আর প্রাইমারি স্কুলের মাস্টাররা দেখুন, শুধু সরকার অবজারভেশন করে না বলে প্রাইমারি স্কুলের মাস্টাররা এর আগে ঢিলা ঢোলা চলতেন, চাপ নিতেন না। কিন্তু এখন চাপ, মানে সরকার যথেষ্ট দেখভাল করবেন, আর সব কিছু ঠিকঠাক করে শাসন, আইনের পথে শাসন চলবে। তো সেইভাবে আপনারা শিক্ষক নিয়োগ করুন, মুখে বললে হবে না। জেলায় জেলায় টেট উত্তীর্ণরা জেলায় জেলায় প্রশিক্ষণপ্রাপ্তরা স্কুলে ফিরুক, স্কুলে ফিরুক, একটা একটা স্কুলে 7-8 জন করে শিক্ষক থাকুক, দেখবেন পাশের বাড়ি থেকে সবাই এগিয়ে আসবে যে আর আগের মতো প্রাইমারি স্কুল নেই,
কেন বেসরকারি স্কুলে টাকা দিয়ে পড়াতে যাও? প্রত্যেক মাসে মাসে টাকা, প্রত্যেক বছর বছর টাকা বাড়ছে। আমরা সরকারি স্কুলে পড়াবো, প্রাইমারি স্কুলে। এখন শিক্ষক ভর্তি, এবং সেখানে মিড ডে মিল দিচ্ছে, ইস্কনের মিড ডে মিল, সুন্দর খাবার, সাথে ডিম আছে। তো এগুলো তো তখন সবাই তো একটা পরিবর্তন আসবে, একটু একটুতে তো পরিবর্তন হবে, একটু একটুতে পরিবর্তন তৈরি হবে। যে সাধারণ চাকরি প্রার্থীরা 22 স্টেটের, তারা প্রত্যেকেই বিজেপি সরকারকে ভোট দিয়েছে, যে এই সরকার আসলে আমাদের অন্তত 2018 সাল থেকে যারা বাড়িতে বসেছিলাম, 2018 সাল থেকে যারা অপেক্ষা করেছিলাম, অন্তত তাদের প্রত্যেকের নিয়োগ হবে। এখন এই অবস্থায় আপনারা প্রত্যেককে নিয়োগ দিন, সামনের দিনে প্রত্যেকেই স্কুল এই ফিরুক, অন্তত কিছুটা প্রজন্ম, কিছু প্রজন্মের মধ্যে আছে, তারা অন্তত বাকি জীবনটা সুস্থে কাটাতে পারবে। এটাই আমার শেষ কথা। লাইভ সবাই দেখেন, এবার দেখে যদি সবাই চুপচাপ থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী আগে ছিলেন যিনি, শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া, তো দেখেই যদি চুপচাপ থাকেন, গাড়ি আটকে প্রতিবাদ করছে তারপরেও যদি চুপচাপ থাকেন, তো কিছু বলার নেই। মানুষ দেখেছেন, মানুষ সব ভোটে দেখিয়ে দিয়েছে। নিয়োগ দিন প্রত্যেক। কেউ হয়তো বলছে না সোশ্যাল মিডিয়াতে, একটা কমেন্ট করলে হয়তো তার বাড়ির দিক থেকে চাপ তৈরি হবে, হয়তো লাইভ করলে তার বাড়ির দিক থেকে চাপ তৈরি হবে, কিন্তু ব্যাপারটা অন্য। সবাই মানে নিজের ন্যায্য অধিকারের দাবিতে কিন্তু ভিতরে ভিতরে সোচ্চার, হয়তো সামনাসামনি কেউ কিছু বলেন না। প্রত্যেকেই আমরা সবাই ফলো করছেন যে চাকরি প্রার্থীরা নতুন সরকার আসার পরপরই যে একটা আনন্দ, একটা উৎফুল্লতা ছিল সবার মধ্যে, যে এবার আমরা প্রত্যেকেই নিয়োগ পাবো, কোনো ভাই যেন বাদ না যায়। আমার কোনো দীর্ঘদিন অপেক্ষা করার পর কোনো ভাই, কোনো দাদা, কোনো বোন যেন বাদ না যায়, প্রত্যেকেই নিয়োগটা পাবো এবার। কারণ ডবল ইঞ্জিন সরকার অনেক টাকা বরাদ্দ করবে। তো এই 3-4 মাসে অনেকেরই কিন্তু মন ভেঙে যাচ্ছে। এই মন ভাঙার জায়গাটা আপনারা তৈরি করবেন না পশ্চিমবঙ্গ সরকার। এটা লাইভের মাধ্যমে আমি তুলে ধরছি। অনেকে লাইভ দেখেন, অবশ্যই দেখেন লাইভ। এটা বলে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। আমরা রিলস লাইভের মাধ্যমে আজকে তুলে ধরুন, একটুতে একটুতে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হবে। দেখবেন, আমরা দেখুন, ইতিহাস দেখুন, ইতিহাস ঘাটুন। প্রত্যেকে ভালো থাকবেন। আমরা কোনো সরকার বিরোধী নয়, আমরা ন্যায্য অধিকার আমাদের যে বঞ্চিত হয়ে আছি সেটাই আমরা তুলে ধরছি মাত্র। এখানে বিরোধিতার কোনো প্রশ্ন নেই, আর বিরোধিতা করাও আমাদের সাজে না, কারণ আমরা হবু শিক্ষক। ধন্যবাদ প্রত্যেককে। শুভরাত্রি।